হেই, কি অবস্থা সবার? এসএসসি 25 ব্যাচ 27 তারিখ তোমাদের ফিজিক্স এক্সাম। দ্যাটস ওয়াই আমরা চ্যাপ্টার 3 নিয়ে কাজ করব। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99.98%। ঠিক আছে, সো এটা আসতে পারে। তো এখান থেকে আমি আজকে মোটামুটি 6 থেকে 7টা ম্যাথ নিয়ে তোমাদের আলোচনা করব। যেই 7টা ম্যাথ যদি বুঝে যেতে পারো, আশা করা যায় যতই পেঁচায় দেখ তুমি কনসেপচুয়াল ওয়াইজ হয়তো সেগুলো সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো, আমি এখানে প্রথম একটা ম্যাথ এখানে লিখে রাখছি। লেখার অবস্থা অনেক খারাপ, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট দেখো, 20 কেজি ও 30 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি। তার মানে আমার এখানে দুইটা বস্তু আছে, একটা বস্তুর নাম হচ্ছে এ আর একটা বস্তুর নাম হচ্ছে গিয়ে বি। ঠিক আছে, তো দুইটা বস্তুর একটার ভর হচ্ছে ভাইয়া 20 কেজি আর আরেকটার ভর হচ্ছে ভাইয়া 30 কেজি। দুইটা বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে ভাইয়া। তার মানে তাদের মাঝখানে দূরত্বটা কত? তাদের মাঝখানে দূরত্বটা হচ্ছে 10 মিটার। ইভেন তারা প্রত্যেকে স্থির। স্থির মানে কত ভাইয়া? স্থির মানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তার মানে তাদের আদিবেগ দুইজনেরই 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন হচ্ছে এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। একটা জিনিস খেয়াল করবো ভাইয়া, ফিজিক্সের কোশ্চেন পারার একটা অন্যতম উপায় হচ্ছে কোশ্চেন রিড করতে পারা। তুমি যত ভালো কোশ্চেন রিড করতে পারবা, তুমি তত ভালো তোমার অ্যান্সারের দিকে যেতে পারবা। তো আমি এখানে কি বললাম ভাই, এ বস্তুর উপর বল প্রয়োগ করে, তার মানে আমি এ বস্তুর দিকে বল প্রয়োগ করছি এভাবে। এ বস্তুর উপর বল প্রয়োগ করে তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড গেছে। শুরুতে কিন্তু সে 0 মিটার পার সেকেন্ড ছিল। এখন যখন তাকে আমি বল দিয়ে দিছি, বল দিয়ে দিলে সে হচ্ছে এই বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। ঠিক আছে, গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদের 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। তার মানেটা কি দাঁড়াইলো? মানেটা দাঁড়াইলো, প্রথমে 20 কেজি এবং 30 কেজি ভরের দুটো বস্তুই স্থির ছিল 0 মিটার পার সেকেন্ড। বিটাকে স্থিরই রাখছি, বি স্থিরই আছে। খালি এ বস্তু যেটা, সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে বি বস্তুর দিকে গতিশীল হয়েছে। তার মানে এ বস্তুটা কিন্তু আমার হাতের বাম থেকে ডান দিকে গেছে। ফাইন। এখন তারা যখন সামনে যাবে, সামনে গেলে কি হবে? বি তো ভাই স্থির, এ তো হচ্ছে ওর দিকে আসতেছে। তারা এক পর্যায়ে যে সংঘর্ষে লিপ্ত হবে, ধাক্কা খাবে। তো সংঘর্ষে লিপ্ত হইলে বস্তুদ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। তার মানে তারা ধাক্কা খাওয়ার পর একত্রে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে এটা হচ্ছে মিলিত বেগ দেয়া। ঠিক আছে, এখন দেখি, আমি তোমাকে মোটামুটি কোয়েশ্চেনটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। এখন হচ্ছে আমি তোমার এই কোয়েশ্চেন গুলো সলভ করবো যে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল। এখন ভাই মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল তাহলে আমি কেমনে বের করবো? দেখো, আমি গরুর গয়ের জন্য যদি অঙ্কটা করতে চাই, তাহলে গরুর গয়ের জন্য অঙ্কটা হবে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে এফজি। গ্র্যাভিটেশনাল ফোর্স বের করার সূত্র কি? জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া, আমার এখানে m1 মানে এ বস্তুর ভর m1 কত দেওয়া আছে? m1 হচ্ছে আমার 20 কেজি দেওয়া আছে। m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, যেটা হচ্ছে আমার 30 কেজি দেওয়া আছে। এখন ডি মানে কি ভাইয়া? ডি মানে হচ্ছে দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব। এখন এই দূরত্বটা কত? এখানে 10 মিটার দেয়া কিন্তু। তাহলে দেখো এখানে ডি মানে হচ্ছে 10 মিটার। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ও আরেকটা বিষয়, জি জি মানে তো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার একক হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এই গেছে আমার জি এর মান। এখন তুমি যখন এই সবগুলো ভ্যালু এখানে বসায় দিবা, বসায় দিলে কত আসবে? 6.673 ইন্টু 10 ইনভার্স 11। m1 এর ভ্যালু হচ্ছে 20, m2 এর ভ্যালু হচ্ছে ভাই 30, d এর মান হচ্ছে 10, তার হচ্ছে স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে তুমি যা পাবা সেটাই হবে মহাকর্ষীয় বল। ক্যালকুলেট করলে কত আসবে দেখতেছি, চলো। তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা আনসার পেলাম 4 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। তাহলে আমার মহাকর্ষীয় বলের আনসার কত আসলো ভাই? তো এখন এই যে ভাই ক্যালকুলেট করে আমরা পেলাম কত? 4 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। তার মানে এই যে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল কত আসলো? 4 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। তার মানে আমরা কিন্তু গ বুঝে গেলাম। এখন আসো আমরা কোনটা করবো? এখন হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, মানে ঘোড়ার ভর, এই ম্যাথটা সলভ করবো। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য ডেফিনেটলি দেখো ভাইয়া, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি ছিল ভাইয়া? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ছিল m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এই ছিল আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বস্তুর আদি ভরবেগ। u1 দিয়ে কি বোঝাচ্ছি ভাই? u1 দিয়ে বোঝাচ্ছি আদি বেগ।
কার? প্রথম বস্তুর আদিবেগ। u2 দিয়ে কি বোঝাচ্ছি? দ্বিতীয় বস্তুর আদিবেগ। m1 দিয়ে কি বোঝাচ্ছি? প্রথম বস্তুর ভর। m2 দিয়ে কি বোঝাচ্ছি? দ্বিতীয় বস্তুর ভর। এখন দেখো শুরুতে ইনিশিয়ালি আমাদের বলা ছিল কিন্তু যে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। এখন দেখো ভাইয়া এখানে কি হয়েছে, প্রথমে তারা দুজন স্থির ছিল, পরে হচ্ছে এখানে এ বস্তুকে বি এর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দেওয়া হয়েছে। তো যখন 10 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দেওয়া হয়েছে তখন দেখো বি কিন্তু আমার স্থির, বি এর আদিবেগ মানে u2 কিন্তু 0 মিটার পার সেকেন্ড, বিটা কিন্তু ভাইয়া এখানে স্থির ছিল। কিন্তু যখন যখন ধাক্কা দিছে, ধাক্কা দিলে এ বস্তুর আদিবেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড, কারণ 10 মিটার পার সেকেন্ড বেগে যখন তার বেগ ছিল তখনই কিন্তু ধাক্কাটা খাইছে। যদি তারা দুজনে স্থির থাকতো তখন কি ধাক্কা খাইতো? তখন তো কেউ ধাক্কা খাইতো না। এখানে যেহেতু 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে এই কারণে কিন্তু বি এর সাথে সে ধাক্কাটা খাইছে। তাহলে এখানে u1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, u2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো তো ভাই আমরা খালি দেখবো যে m1u1 m2u2 এইটা সমান সমান যা m1v1 m2v2 এর সমান সমান তা আসে কিনা। তো চলো আগে আমরা দেখি যে m1u1 m2u2 সমান সমান কি আসে। m1 কত ভাই? m1 মানে হচ্ছে এ বস্তুর ভর, এ বস্তুর ভর কত দেব? 20 কেজি। 20 এ বস্তু কত মিটার পার সেকেন্ড বেগে ধরেছিল? 10 মিটার পার সেকেন্ড প্লাস m2 ভর কত ভাই? 30। কিন্তু এটা তো স্থির ছিল, স্থির থাকলে হবে 0। ক্যালকুলেশন করলে আসতেছে তোমার 200 কেজি মিটার পার সেকেন্ড। এই আসছে আমার m1u1 m2u2। এখন আসো ভাইয়া আমরা m1v1 m2v2 এটা করবো। তাহলে m1v1 m2v2 এটা যদি করি m1v1 প্লাস হচ্ছে m2v2, এখানে একটা কথা আছে দেখছো যে বস্তু দ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তার মানে এখানে এই v1 এবং v2 মানে দুইটা বস্তু একত্রে 4 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তার মানে দুজনের শেষ বেগ কিন্তু সেম, তার মানে দুজনের মিলিত বেগটা কিন্তু সেম। তাহলে মিলিত বেগ সেম হইলে আমরা জানি যে এটাও v হবে এটাও v হবে, কারণ দুইজনে তো একসাথে 4 মিটার পার সেকেন্ডে গেছে, তার মানে দুজনের তার আলাদা আলাদা বেগ না, দুজনের সেম বেগ। দুজনের সেম বেগ হইলে আমি এখান থেকে ভিটা কমন নিলে কি থাকবে? m1 প্লাস হচ্ছে গিয়ে m2। এখন v এর মান কত? 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ইনটু m1 কত ভাইয়া? m1 হচ্ছে 20 আর m2 কত? m2 হচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 4, 20 আর 30 যোগ করলে 50, 50 আর 4 এ গুণ করলে 4 5 আর 20 মানে 200। হ্যাঁ 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখছো m1u1 m2u2 এটা সমান সমান 200 কেজি মিটার পার সেকেন্ড, আবার m1v আর প্লাস m2v এটা সমান সমান 200 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে উভয় পক্ষ মিলে গেছে, উভয় পক্ষ মিলে গেলে ভরবেগ ও সংরক্ষণশীলতার নীতি সমর্থন হয়ে গেছে। একটা ম্যাথ ডান। এবার চলো আমরা নেক্সট ম্যাথ এটা সলভ করব। এখানে কি বলা হয়েছে ভাইয়া? তিনটি তক্তার পুরুত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তো আমি আগে যদি কোশ্চেনটাকে এভাবে ভিজুয়ালাইজ করতে চাই তাহলে একটা তক্তার পুরুত্ব হচ্ছে যেটা এটা যেটা 2 সেন্টিমিটার দেয়া, আরেকটা বলতেছে তার সাথেই লাগানো এরকম ভাবে এটা একটু মোটা হবে 3 সেন্টিমিটার, যেহেতু এটা একটু মোটা এই হচ্ছে এটা 3 সেন্টিমিটার, আর আরেকটা দিছে কত? 4 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে মনে করো তিনটা তক্তা একত্রে লাগানো আছে, এই যে তিনটা তক্তা হচ্ছে একত্রে আছে, এটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলতেছে যে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট, তার মানে তুমি ফায়ার করছো, যেটা থেকে ফায়ার করছো যে বুলেটটা বের হয়েছে সেই বুলেটটার ভর দেয়া আছে কত ভাইয়া? 10 গ্রাম। তার মানে ধরো এখান থেকে যদি আমি একটা বুলেট ফায়ার করি তাহলে সেই বুলেটের এম দেয়া আছে তোমার 10 গ্রাম, 300 মিটার পার সেকেন্ড বেগে তক্তার পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করছে। তার মানে বুলেটটা কত মিটার পার সেকেন্ড বেগে হিট করছে ভাইয়া? 300 মিটার পার সেকেন্ড বেগে হিট করছে। তাহলে এই বুলেটের আদিবেগ কত? এখানে 300 মিটার পার সেকেন্ড, কারণ তক্তাতে লাগার সময় তার বেগটা কিন্তু 300 মিটার পার সেকেন্ড থাকবে, কারণ এই বেগেই তাকে শুট করা হয়েছে। তাহলে এখানে যখন বুলেটটা হিট করবে তখন কিন্তু বুলেটের বেগ 300 মিটার পার সেকেন্ডে থাকবে। ফাইন। বেগে তক্তার পুরুত্বের সমষ্টির 1/3, তাহলে তক্তার পুরুত্বের সমষ্টি এখানে কত ভাইয়া? দেখো তো, একটা তক্তা 2 সেন্টিমিটার প্লাস আরেকটা তক্তা 3 সেন্টিমিটার প্লাস আরেকটা তক্তা 4 সেন্টিমিটার, তাহলে টোটাল তক্তাটা কত এখানে? 3 আর 2 5, 5 আর 4 হচ্ছে 9 সেন্টিমিটার। কিন্তু এখানে কি 9 সেন্টিমিটার গেছে ভাইয়া? না, তক্তার পুরুত্বের সমষ্টির মানে 9 সেন্টিমিটার 9 এর 1/3 গেছে। 1/3 মানে কত ভাই? 9 এর 1/3, 9 এর 1/3 মানে কত? আসলে কাটাকাটি করলে আসবে 3 সেন্টিমিটার। তার মানে 3 সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। তার মানে যখন এখান থেকে গুলিটা শুট করছো, শুট করলে 300 মিটার পার সেকেন্ড বেগ এখানে হিট করছে, হিট করার পর যখন সে তক্তাটাকে ভেদ করতে থাকবে তখন কি তার বেগ 300 মিটার পার সেকেন্ড থাকবে? বেগটা আস্তে আস্তে কমবে না? কমে যাবে।
কমে যখন বেগ অর্ধেক হারায় ফেলছে, অর্ধেক হারায় ফেললে আছে কতটুকু, আর অর্ধেক আছে 70% হারায় ফেলে 30% আছে, 80% হারায় ফেললে 20% আছে, অর্ধেক হারায় ফেললে 50% আছে। তাহলে 300 মিটার পার সেকেন্ড তার আদি বেগ ছিল, সে যদি অর্ধেক হারায় ফেলে তাহলে এখন তার বেগ কত, 150 মিটার পার সেকেন্ড। কিন্তু 150 মিটার পার সেকেন্ড কখন হয়েছে, এই 3 সেন্টিমিটার মানে তক্তার পুরুত্বের সমষ্টির 1/3 ক্রস করার পর তার বেগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন দেখো ভাই, আমি এবার এখান থেকে কি সাজাতে পারি, আমাকে কোশ্চেনে বলছে যে বুলেটের উপর তক্তার বাধাদানকারী বল বের করতে হবে। বল মানে হচ্ছে F সমান সমান ma, মানে ত্বরণ বের করতে হবে আমার। এখানে আমার মেইন কাজ হচ্ছে ত্বরণ বের করা। ত্বরণ বের করার জন্য আমার এখানে ইনফরমেশন কি দেয়া আছে ভাইয়া, ইউ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে। আদি বেগ কত দেয়া আছে এখানে, 300 মিটার পার সেকেন্ড দেয়া আছে, ঠিক আছে। তারপর কি দেয়া আছে, অর্ধেক বেগ হারাইছে, তার মানে যখন তার শেষ বেগ, যখন আমি দেখছি তখন শেষ বেগ 150 মিটার পার সেকেন্ড, কারণ অর্ধেক তো হারাই গেছে। অর্ধেক হারাই গেলে আছে কতটুকু, বাকি অর্ধেক। তাহলে 300 অর্ধেক করলে কত হবে ভাই, 150 মিটার পার সেকেন্ড। তাহলে আমার শেষ বেগটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বা 150 মিটার পার সেকেন্ড। এখন এই 150 মিটার পার সেকেন্ড হারাইছে কেন, কারণ তার গুলিটা তক্তার ভিতরে 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তক্তার ভিতরে 3 সেন্টিমিটার প্রবেশ করছে। এখন কেন 3 সেন্টিমিটার প্রবেশ করছে, কারণ আমার কোশ্চেনে দিয়ে দিচ্ছে যে তক্তার পুরুত্বের সমষ্টির 9 সেন্টিমিটারের 1/3 মানে 9/1/3, 9/1/3 মানে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার অতিক্রমের পর তার আদি বেগ থেকে সেটা অর্ধেক কমে 150 মিটার পার সেকেন্ড হচ্ছে। এখন হচ্ছে আমি এখান থেকে আগে a বের করব, a ইকুয়ালস টু হোয়াট, আমরা কিন্তু এটা সূত্র জানি। সেই সূত্রটা কি ভাইয়া, v স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে u স্কয়ার প্লাস 2as, ঠিক না। এখানে a মানে কিন্তু হচ্ছে ত্বরণ, আমার লাগবে তো ত্বরণই। তাহলে আমি a সমান সমান কি লিখতে পারবো, v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s, ঠিক না। আমার এখানে v মানে শেষ বেগ কত দেওয়া আছে ভাইয়া, 150 স্কয়ার মাইনাস আদি বেগ দেওয়া আছে 300 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু s এর মান দেওয়া 3 সেন্টিমিটার। আমি কি সেন্টিমিটারে রাখতে পারবো, আমার কিন্তু মিটারে নিতে হবে। তাহলে কেমনে মিটারে নিব, 3 কে 100 দিয়ে ভাগ করে দিব, 100 দিয়ে ভাগ করলে আসবে 0.03 মিটার, ঠিক আছে। তাহলে আমি যখন এটা 0.03 এখানে বসাই দিব, এটাকে ক্যালকুলেট করলে আমি যা পাবো সেটাই হবে যে ত্বরণ। তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা পেলাম 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা তো জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আচ্ছা, এখানে কিন্তু মাইনাস আসবে, হ্যাঁ, এটা মাইনাস 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ত্বরণের মান যদি মাইনাস আসে তাহলে সেটাকে কি ত্বরণ বলে নাকি মন্দন বলে, মন্দন। তার মানে এটা কিন্তু মন্দন, মানে এত মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনের মান। আমি তাহলে মন্দনটা বের করে ফেলছি, তাহলে মন্দন থেকে তো বাধাদানকারী বল বের করা যাবে। তাহলে বাধাদানকারী বল আমি কেমনে বের করবো, বাধাদানকারী বল বের করার জন্য এখন হচ্ছে আমি লিখবো F সমান সমান হচ্ছে ma, ঠিক আছে। m এর মান কত দেওয়া আছে ভাই, দেখো 10 গ্রাম। 10 গ্রাম মানে কত ভাইয়া, 10/1000, কারণ গ্রামটাকে আমি কেজিতে নিয়ে নিছি, এজন্য 10/1000 ইনটু a, এর মান কত পাইছি এখানে, এর মান পাইছি তোমার মাইনাস 1.125 ইনটু 10 টু দি পাওয়ার 6। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা পাবো তা হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে পাইছি আমরা 11,225 নিউটন। তাইলে এটা কিন্তু মাইনাস, হ্যাঁ। এখন মাইনাস দিয়ে আমি কি বুঝাচ্ছি ভাই, মাইনাস দিয়ে এখানে বাধাদানকারী বল বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে বুলেটের উপর তক্তার বাধাদানকারী বল হচ্ছে আসলে 11,250 নিউটন। তুমি যখন বাংলায় লিখবে বাধাদানকারী বল তখন আর মাইনাস দিবে না, তখন লিখবে সুতরাং বাধাদানকারী বল হচ্ছে 11,250 নিউটন। তার মানে গ নাম্বার কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমরা ঘোরা ঘটা করবো। এবার আসো ঘোড়ার কথা কি বলছে, ঘোড়ার কথা বলছে বুলেটটি বাকি তক্তা অতিক্রম করতে পারবে কিনা। দেখো ভাইয়া, আমি বলছি কি যে এইখান থেকে মনে করো যে 3 সেন্টিমিটার যাওয়ার পরেই তার বেগ কিন্তু অর্ধেক কমে গেছে। অর্ধেক কমে গেলে চিন্তা করো 3 সেন্টিমিটার যাওয়ার পরে এইখানে যখন আছে, এইখানে কিন্তু তার বেগ ভাইয়া 150 মিটার পার সেকেন্ড। যে এই বিন্দুটাতে তার বেগ কিন্তু এই যে 150 মিটার পার সেকেন্ড। কেন 150 মিটার পার সেকেন্ড, কারণ বলেই দিছে অর্ধেক বেগ হারায় গেছে। তাহলে এখন কিন্তু আর 300 নাই ভাই, এখানে কিন্তু তার বেগ 150 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে অতিক্রম করতে পারবে কিনা, অতিক্রম করতে পারার জন্য তার শেষ বেগ দরকার 0 মিটার পার সেকেন্ড, কারণ যখনই তার বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, যে 0 মিটার পার সেকেন্ড হয়ে যাওয়া মানে সে থেমে যাবে। এখন সে যেখানে থামছে, ওই থামার জায়গাটা কি ভিতরে নাকি থামার জায়গাটা বাইরে, এটাই আমার দেখতে হবে। যদি থামার জায়গাটা ভিতরে হয়, মানে তত্ত্বের ভিতরে থেমে গেছে, তাহলে তো বাইরে বেরোতে পারবে না। আর যদি থামার জায়গাটা বাইরে হয় তাহলে কিন্তু সে বেরোতে পারবে। এখন আমার দেখতে হবে এই থামার জায়গাটা কোথায়। যদি থামার জায়গাটা তক্তার ভিতরে হয়ে যায় তাহলে তো সেটা অতিক্রম করতে পারবে না, কিন্তু যদি থামার জায়গাটা তক্তার বাইরে হয়
তাহলে সে অতিক্রম করে ফেলবে। আমার খালি এড়িয়ে দেখতে হবে সে কোথায় থামছে। এখন সে যেখানে থামবে সেখানে কি তার কোনো বেগ থাকবে? সে যেখানে থামবে সেখানে কিন্তু তার কোনো বেগ থাকবে না, সেই শেষ বেগটা কিন্তু হবে 0 মিটার/সেকেন্ড। তাহলে চলো এবার হচ্ছে আমরা আমাদের এই বেসিকটাকে কাজে লাগে, এখন আমরা কাজটা করি। দেখো ভাইয়া, এখানে এই পজিশনে তার বেগ হচ্ছে 150 মিটার/সেকেন্ড। তাকে যদি অতিক্রম করতে হয় তাহলে তার শেষ বেগ হইতে হবে 0 মিটার/সেকেন্ড। তার মানে এইটাই তার আদি বেগ। এখন এখন এটা হচ্ছে তার আদি বেগ, যেটা হচ্ছে 150 মিটার/সেকেন্ড। এরপরে সে যেখানে অতিক্রম করে যখন ফেলবে তখন বা যখন সে থেমে যাবে তখন তার শেষ বেগটা হবে যে 0 মিটার/সেকেন্ড। এখন চিন্তা করো, তাইলে আমরা তো এই ইয়ের থেকে কি বলে গরুর গোড় থেকে তো তার ত্বরণটা বের করে ফেলছি। সেই ত্বরণের মান তো আমরা জানি, সেই ত্বরণের মানটা হচ্ছে 1.125 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ এই এই মন্দনটাই কিন্তু সমস্ত তক্তার সমস্ত জায়গায় থাকবে, ঠিক আছে? এই মন্দনটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই এখানে আছে। এখন হচ্ছে আমার দেখতে হবে এস ইজ ইকুয়ালস টু হোয়াট, মানে সে এই পজিশন থেকে আর কতটুকু গেছে, এই পজিশন থেকে তার কতটুকু সরণ হয়েছে, এই সরণটা আমার বের করতে হবে। ওই সরণটা বের করতে পারলে আমি বুঝে বলতে পারবো যে আসলে সে অতিক্রম করতে পারবে কি পারবে না। তাহলে চলো আমি কেমনে বের করবো? সূত্র আমার সেই আগের সূত্র ভাইয়া, ভি স্কোয়ার সমান সমান আছে। এখানে তো ভাইয়া মন্দন হয়েছে, ঠিক না? মন্দন মানে কি? এখানে কিন্তু বাধা আসতেছে, বাধা আসলে কিন্তু প্লাস হবে না, বাধা আসলে কিন্তু মাইনাস হবে, এটা আমরা জানি সবাই। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, যে 2as সমান সমান ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার, অতএব এস সমান সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। এখন দেখো ভাই ইউ এর মান কত আছে এখানে? 150, তাহলে হচ্ছে 150 স্কোয়ার মাইনাস ভি শেষ বেগ হচ্ছে 0, তাহলে স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 2a। এর মান হচ্ছে 1.125 ইন্টু 10⁶। এটাকে ক্যালকুলেশন করে আমি এস এর যে মান পাচ্ছি সেটা হচ্ছে 0.01, এটা হচ্ছে মিটার। তাহলে 0.01 তো মিটার, আমি তো সেন্টিমিটারে নেই কারণ এখানে আমার সবগুলো সেন্টিমিটারে দেয়া আছে। তাইলে সেন্টিমিটার নিলে আসবে ভাই এটা 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার আসছে। এখন দেখো তার মানে সেই এইখানে যতটুকু আছে তারপরে সে আর মাত্র 1 সেন্টিমিটার যেতে পারবে। এখন সে কিন্তু ভাই টোটাল আমার দূরত্ব ছিল 9 সেন্টিমিটার, 9 থেকে সে অলরেডি 3 কিন্তু চলেই গেছে। তাহলে 3 চলে গেলে তার সামনে আর কতটুকু জায়গা বাকি আছে? 6 সেন্টিমিটার জায়গা বাকি আছে। 6 সেন্টিমিটার জায়গার ভিতরে সে মাত্র 1 সেন্টিমিটার গেছে। তাহলে কি সে বেরোতে পারবে? সে কিন্তু বেরোতে পারবে না। তার মানে এই বুলেটটা কর্তৃক তক্তা অতিক্রম করা সম্ভব না। তো এখানে কিন্তু ভাই আছে 1 সেন্টিমিটার। এখন 1 সেন্টিমিটার মানে কি? সে অলরেডি কিন্তু 3 সেন্টিমিটার ছিল, এরপরে তার সামনে বাকি আছে আরো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারের মধ্যে মাত্র 1 সেন্টিমিটার সামনে গেছে, আরো 5 সেন্টিমিটার পথ তার সামনে ফাঁকা আছে। তাহলে সে কি বেরোতে পারবে? তাহলে সে কিন্তু বেরোতে পারবে না। তাহলে এই বুলেটটা কিন্তু তক্তার ভিতরেই থেকে যাবে, তক্তার বাইরে বেরোতে পারবে না। তাহলে তুমি কি লিখবে আনসার? বুলেটটি বাকি তক্তা অতিক্রম করতে পারবে না। দ্যাটস অল ফর দিস ম্যাথ। এইবার দেখো আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে কি বলা হচ্ছে ভাইয়া দেখো, 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরো দিয়ে যথাক্রমে 29.4 মিটার/সেকেন্ড আর একটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে 14 মিটার উচ্চ একটি দালানের ছাদে আঘাত করা হলো। মানে তোমার কাছে ভাইয়া দুটো বস্তু আছে, একটা বস্তুর ভর 120 গ্রাম আর একটা বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম। দুইটা পাথরের টুকরো দিয়ে তুমি 120 গ্রাম ভরের যে বস্তু সেটাকে তুমি 29.4 মিটার/সেকেন্ড বেগে মারছো, আর 200 গ্রাম ভরের যেটা সেটাকে তুমি 20 মিটার/সেকেন্ড বেগে মারছো। কই মারছো? 14 মিটার উচ্চ একটি দালানের ছাদে। তার মানে তুমি যেখান থেকে মারছো তার থেকে একটা ছাদ আছে 14 মিটার উঁচায়, সেই 14 মিটার উচ্চ একটি দালানের ছাদে আঘাত করা হয়েছে এই দুইটা পাথর দিয়ে। আঘাত করলে বলতেছে কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে, মানে কোন বস্তুটা দিয়ে ছাদে মারলে ছাদটার ডিস্ট্রাকশন বেশি হবে, মানে বেশি ক্ষয়ক্ষতি হবে। এটা বের করার বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্ট হচ্ছে আঘাত করার মুহূর্তে ভরবেগ কার বেশি। আঘাত যখন করছে, এই যে মনে করো ছাদটা, হ্যাঁ, তা বস্তুটা যখন আঘাত করবে এই আঘাত করার টাইমে ভরবেগ কার বেশি, যার ভরবেগ আঘাত করার টাইমে বেশি হবে তার দ্বারাই ছাদটা বেশি আঘাত করতে হবে। তা আমার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ভাই তাকে ছবিটা ড্র করা। ছবিটা কি? এই যে দেখো, এই হচ্ছে ভাইয়া আমার ভূমি, ভূমি থেকে এই হচ্ছে একটা ছাদ, এই হচ্ছে ছাদ যার উচ্চতা হচ্ছে ভাইয়া 14 মিটার, ঠিক আছে? এখন এখানে তোমার একটা বস্তু আছে M1 যেটা হচ্ছে ভাই 120 গ্রাম, আর এখানে হচ্ছে তোমার ভাই আরেকটা বস্তু আছে যেটা হচ্ছে M2 যেটা হচ্ছে তোমার 200 গ্রাম। এখন আমি করছি কি, এই দুটো বস্তু যেমন এইটারে নিক্ষেপ করছি কত বেগে ভাই?
29.4 মিটার পার সেকেন্ড বেগে, আর এটাকে নিক্ষেপ করছি ভাই 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই মুহূর্তে মানে 14 মিটার উঁচুতে এই বস্তুটার বেগ কত, আর ঠিক 14 মিটার উঁচুতে এই বস্তুটার বেগ কত সেটা আগে আমাদের করতে হবে। তাইলে আমি কি লিখবো ভাই, দেখো যে 120 গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রে এবার দেখো এখানে কি দেয়া আছে, প্রথমে যে বেগটা দেয়া সেই আদি বেগটা কত আমার এখানে ভাই 29.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন সে যখন 14 মিটার উচ্চতায় উঠবে তখন তার বেগ কত সেটা তো আমি জানি না, সেই বেগটাকে আমি ধরলাম v ইকুয়ালস টু হোয়াট। এখন এই যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে h সমান সমান 14 মিটার, আর হচ্ছে আমার জি এর মান তো আমি জানি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার বের করা ধান্দাই হচ্ছে v এর মান, মানে 29.4 মিটার পার সেকেন্ড বেগে এই ধরনের বস্তুটাকে মারলে 14 মিটার উচ্চতা ওঠার পর তার বেগ কত হবে সেটা বের করা। তো 14 মিটার উচ্চতা উঠলে তার বেগ বের করার জন্য সূত্র হচ্ছে v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh। মাইনাস কেন দিছি, কারণ সেটাকে কিন্তু আমি উপরের দিকে উঠাইছি। কোনো কিছু উপরের দিকে উঠালে সেটা পৃথিবীর আকর্ষণের বাইরের দিকে উঠতেছে, বাইরের দিকে উঠলে সেটা মাইনাস, ঠিক আছে। কারণ পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে, কিন্তু তুমি তাকে উঠেছো উপরের দিকে, দুই দিকে, এই জন্য হবে মাইনাস 2gh। তাহলে মাইনাস যদি 2gh হয় ভাই, তাহলে এখানে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 29.4, তার স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু হচ্ছে 14। এটাকে ক্যালকুলেশন করলে ভি এর মান আসবে একেবারে, মানে স্কয়ারটা ওখানে গেলে রুট হবে, একেবারে ভি এর মান আসবে, সেটা হচ্ছে ক্যালকুলেট করলে আসতেছে 24.29 মিটার পার সেকেন্ড। তার মানে ভাই কি দাঁড়ালো জানো, তার মানে দাঁড়াইছে এই বস্তুটা 14 মিটার উচ্চতায় উঠলে তার বেগ হয়ে যাবে v1 সমান সমান 24.29 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি প্রথম বস্তুর কিন্তু 14 মিটার উচ্চতায় মানে ছাদে আঘাত করার মুহূর্তে বেগ কত সেটা বের করে ফেলছি। এখন আমি আবার সেম ম্যানারে 200 গ্রাম ভরের বস্তুর জন্য আমার কাজ করতে হবে। তাহলে কি লিখবো এবার ভাইয়া, যে 200 গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ তাহলে 200 গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রে ভাই কি লিখবো, 200 গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রে সেম আমার কাছে কি কি ডেটা দেয়া আছে ভাইয়া, প্রথম ডেটা দেয়া আছে ইউ, আমি 200 গ্রাম ভরের বস্তুকে কত মিটার পার সেকেন্ড বেগে মারছি, 20 মিটার পার সেকেন্ড বেগে মারছি। তারপর হচ্ছে তার শেষ বেগ কত হবে সেটা আমি বের করব, তার এইচ এখানেও 14 মিটারই হবে, আমি জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখনো সূত্র সেম, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে ইউ স্কয়ার কত ভাইয়া, 20 স্কয়ার মাইনাস 2 ইনটু 9.8 ইনটু 14। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে ভাইয়া, আমি সেটা একবারে রুট সহ বলতেছি, হ্যাঁ রুট সহ ক্যালকুলেট করলে আসবে তোমার 11.207 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা যখন ছাদে আঘাত করবে, 200 গ্রাম ভরের বস্তুটা যখন ছাদে আঘাত করবে তখন তার বেগ হবে v2 সমান সমান 11.207 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই প্রথম বস্তুর ভরবেগ কত, আমি লিখি এখানে প্রথম বস্তুর ভরবেগ কত ভাই, p1 সমান সমান m1 ইনটু হচ্ছে যে v1। প্রথম বস্তুর ভর হচ্ছে 120 গ্রাম, 120 গ্রাম মানে হচ্ছে 0.12 কেজি ইনটু v1 কত 24.29। এই দুটোকে গুণ করলে যা আসবে তা হচ্ছে আসবে 2.91 কেজি মিটার পার সেকেন্ড। এটা গেছে ভাই প্রথম বস্তুর। তাহলে সেম ভাবে আমি আবার দ্বিতীয় বস্তুটা ক্যালকুলেট করব, দ্বিতীয় বস্তুর ভরবেগ ভাই ছাদে লাগার সময় দ্বিতীয় বস্তুর ভরবেগ কত, দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে p2 সমান সমান হচ্ছে m2 কত ভাই 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি, আর হচ্ছে তোমার ভি কত পাইছি এখানে ভাইয়া, v2 11.207। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে সেটা হচ্ছে, এটা ক্যালকুলেট করলে আসবে ভাইয়া 2.24 কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো তো ভাই ভরবেগটা কার বেশি, প্রথম বস্তুর ভরবেগ কত আসছে ভাই, প্রথম বস্তুর ভরবেগ আছে 2.91 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ আছে 2.24। তাহলে ভরবেগ কার বেশি হইলো, প্রথমটার নাকি দ্বিতীয়টার, ভরবেগ বেশি কিন্তু হচ্ছে প্রথমটার। তাহলে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে কে, বা আঘাতপ্রাপ্ত ছাদটা যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে এটা কার মাধ্যমে হবে, প্রথম বস্তু নাকি দ্বিতীয় বস্তু, ভরবেগ বেশি হচ্ছে প্রথম বস্তু, তার মানে প্রথম বস্তু কর্তৃক ছাদটা বেশি আঘাতপ্রাপ্ত হবে। এটাই আমাদের লাস্ট ম্যাথ। তো চলো এই ম্যাথটা আমরা একটু সলভ করে ট্রাই করি। কি বলা হচ্ছে ভাই, দেখো যে 2 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ 10 মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে আমি ছবিটাকে যদি দেখি তাহলে কি হবে ভাই, এই হচ্ছে আমার একটা বস্তু, যে বস্তুর ভর m হচ্ছে তোমার 2 কেজি। তাই 2 কেজি ভরের একটা বস্তুর উপর তুমি যখন বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করায় 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে সে আর এখানে নাই ভাই, সে হচ্ছে কই এসে পড়ছে, এখানে চলে আসছে। তাদের মাঝখানে মধ্যবর্তী দূরত্বটা কত হয়েছে ভাইয়া, মধ্যবর্তী দূরত্বটা হয়েছে 40 মিটার।
তাহলে 40 মিটার অতিক্রম করার পর তার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। কারণ ওই যে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করলে তো ত্বরণ আসবে, ত্বরণ মানে তো বেগ বৃদ্ধির হার। তাহলে এখন কিন্তু সেই এখানে স্থির ছিল ভাই, এখানে কিন্তু সেই ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড ছিল। যখন তুমি বল প্রয়োগ করছো 40 মিটার অতিক্রম করার পর তার বেগ হয়ে গেছে এখন 10 মিটার পার সেকেন্ড। এখন বলতেছে এটা যে রাস্তার মধ্যে আছে, মনে করো এটা একটা রাস্তার ভিতরে আছে, তো এটা যে রাস্তার মধ্যে আছে, এটা যে রাস্তার মধ্যে আছে সেই রাস্তার ঘর্ষণ বল, বুঝছো, সেই রাস্তায় যে ফ্রিকশন, সেই রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে তোমার 5 নিউটন। সেই রাস্তার ঘর্ষণ বল দেওয়া কত? 5 নিউটন। 5 নিউটন হলে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে সর্বমোট কত সময় পর সেটা থেমে যাবে। তার মানে বিষয়টা কি দাঁড়াবে? ফার্স্টে আমার কাছে এটা বুঝতেছে 2 কেজি, আমি তাকে একটা অ্যাপ বলে ধাক্কা মারছি, ধাক্কা মারার পর সেটা 40 মিটার গেছে, যাওয়ার পরে তার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। আর রাস্তার মধ্যে ঘর্ষণ আছে কতটুকু? 5 নিউটন। এখন আমি বলে তো ধাক্কা মারছে, আজীবন কিয়ামত পর্যন্ত তার বল দেওয়া রাখবে না কেউ। তো মনে করো যে 40 মিটার অতিক্রম করার পরে প্রযুক্ত বলে F1 টাকে সরাই দেওয়া হয়েছে, F টাকে সরাই দেওয়া হয়েছে। তাহলে F টাকে সরাই দেওয়ার পর এখন তোমাকে বলতেছে তাহলে সর্বমোট কত সময় পর বস্তুটা থেমে যাবে, মানে এইখান থেকে তুমি ধাক্কা মারার পর এই পর্যন্ত আসছে, এরপরে বল অপসারণ করে দেওয়ার পরেও সে সামনে তো যাবে, সে অপসারণ করে দেওয়ার পরেও কিন্তু সে সামনে যাবে। তাহলে টোটাল এইখান থেকে একদম তার ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত কতটুকু টাইম লাগছে সেটাই আমার এখানে বের করতে হবে। তাহলে আমি কেমনে বের করবো? এটা বের করার জন্য এট ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে দুইটা বস্তু আছে না, তাদের মাঝখানে যে 40 মিটার সে যে গেছে, এই 40 মিটার যাইতে তার কতক্ষণ সময় লাগছে আগে আমি এটা বের করবো। তাহলে 40 মিটার যেতে কতক্ষণ সময় লাগছে আমি কেমনে বের করবো ভাই? দেখো তো, এখানে কিন্তু আমার ফার্স্টে ইউ দেয়া আছে, বস্তুটা কিন্তু স্থির ছিল, ইউ দেওয়া থাকলে কিন্তু এখানে 0 মিটার পার সেকেন্ড হবে। তারপরে আমি বলছি কি বল দিছি, বলটা দেওয়ার পর সেটা 40 মিটার গেছে, 40 মিটার যাওয়ার পরে আমি বলটাকে সরাই দিছি, এরপরে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ বেগ কিন্তু ভাই এখানে 10 মিটার পার সেকেন্ড। আর এই যে ইন দা কোর্স অফ দিস টাইম কতটুকু স্মরণ হয়েছে ভাই? স্মরণ হয়েছে কিন্তু 40 মিটার, এর মান 40 মিটার। আমি জানতে চাচ্ছি সময়টা কত, এতক্ষণ যেতে, এতটুকু যেতে কতক্ষণ সময় লাগছে আমি সেটা বের করবো। সূত্র কি ভাই? সেই সূত্র আমার মাথায় আসছে একটাই, এখন S is equals to U plus V by 2 into T। এখন এখান থেকে আমি কার মান বের করবো ভাই? T এর মান বের করবো। আমি সবগুলো ভ্যালু বসাই দিই, S এর মান বসাই দিই এখানে 40 সমান সমান U এর মান হচ্ছে 0, V এর মান হচ্ছে 10 by 2 into হচ্ছে গিয়ে T। তাহলে এখানে থাকছে কি 80, আর গুণ করলে সমান সমান হচ্ছে 80 into 10T। তাহলে T সমান সমান কত আসতেছে? T সমান সমান আসতেছে 8 সেকেন্ড। তাহলে এই সময়টা কিসের ভাই? এই সময়টা হচ্ছে বস্তুটার, তুমি যখন এখানে বল প্রয়োগ করছিলে, বল প্রয়োগ করার পর 40 মিটার যাইতে তার সময় লাগছে T1 সমান সমান 8 সেকেন্ড। কিন্তু পরে আমার কি বলছে যে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল সরাই দিছি। তাহলে তুমি যখন বলটাকে সরাই দিবা ভাইয়া, বলটাকে সরাই দেওয়ার পর তখন তোমার তো কোনো কার্যকর কোনো বল নাই, কিন্তু রাস্তার কিন্তু ফ্রিকশন রয়ে গেছে, রাস্তার কিন্তু ঘর্ষণ বল রয়ে গেছে। তাহলে সে যখন বাকিটা পথ যাবে, বাকিটা পথ যাওয়ার সময় তার মধ্যে কোন বলটা কার্যকর হবে ভাইয়া? তার মধ্যে ঘর্ষণ বলটা কার্যকর হবে। তো সেই ঘর্ষণ বলটা এখানে কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে এখানে 5 নিউটন। তাহলে এখানে ফ্রিকশন FF দিলাম, মানে ফ্রিকশন ফোর্স দেওয়া আছে এখানে 5 নিউটন। এখন আমি তো জানি MA, যে কোনো বল সমান সমান MA, এটা সমান সমান হচ্ছে 5। তাহলে এখানে A সমান সমান কত লেখা যাবে? 5 বাই M। 5 রাখলাম, M মানে কত? এই যে বস্তুর ভর হচ্ছে 2, তাহলে এখানে কত পেলাম আমি? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ভাই? এটা হচ্ছে ঘর্ষণ বলের জন্য বস্তু কর্তৃক প্রযুক্ত মন্দন, ঠিক আছে? তাহলে এখানে যে ঘর্ষণ বলটা আছে না, সেই ঘর্ষণ বলের কারণে এখানে মন্দন তৈরি হয়েছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার কোশ্চেন হচ্ছে সে কত সময় পর থেমে যাবে? তাহলে এইখানে কিন্তু ভাই তার বেগ হচ্ছে এখন 10 মিটার পার সেকেন্ড। এইটাই কিন্তু আমার এই সিনারিওর আদি বেগ, 10 মিটার পার সেকেন্ড। এইখান থেকে বল সরাই দিলে সে যে থেমে যাবে তখন তার শেষ বেগ হয়ে যাবে ভাই 0 মিটার পার সেকেন্ড। আর এইখান থেকে এইখানে কিন্তু বস্তুর মধ্যে কোনো প্রযুক্ত বল কার্যকর নয়, সবগুলো ঘর্ষণ বল কার্যকর, ফ্রিকশন। তাহলে ঘর্ষণের জন্য ত্বরণ পেয়েছি, মন্দন পেয়েছি কত? এখানে মন্দন পেয়েছি এখানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার এখানে কি লাগবে? যে এতটুক যাইতে তার টাইম কত লাগছে? T লাগবে, T ইকুয়ালস টু হোয়াট? আমি এখানে একটা সূত্র আমার মাথায় আসছে, সেটা হচ্ছে V ইকুয়ালস টু U মাইনাস AT। মাইনাস কেন দিচ্ছি? কারণ এই যে এখানে মন্দন, মন্দন হলে মাইনাস AT। তাহলে এখান থেকে আমার T এর মান বের করতে হবে, T সমান সমান U মাইনাস V বাই A। এখন এখানে U এর মান কত ভাই? 10, মাইনাস V এর মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে তোমার 2.5। তাহলে 10 কে যদি আমি 2.5 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে? তাইলে এই 10 কে 2.5 দিয়ে ভাগ যখন করব তখন আমার এখানে আনসার আসতেছে তোমার 4 সেকেন্ড। তার মানে ভাইয়া আমরা বলছিলাম এইখানে যেতে লাগছে 8 সেকেন্ড, আর এইখান থেকে এইখানে যেতে আমার বাকি সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে থ্রু আউট দ্য টাইম কত সময় লাগছে? 8 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, মানে সর্বমোট
সর্বমোট তার 8+4 মানে টোটাল 12 সেকেন্ড লাগছে। তার মানে এই বল অপসারণ করলে একদম শুরু থেকে 12 সেকেন্ড পর যে বস্তু থেমে যাবে। আজকে এতটুকুই। তোমাদের এসএসসি এক্সামের জন্য আমাদের উদ্যম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগত, এবং তোমাদের সাথে অনেক ভালো করো। আমরা সব সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম না, জাস্ট চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করলাম। সবাই অনেক ভালো করবা। বেস্ট অফ লাক।